প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে অর্থনীতি প্রথম পত্র ব্যষ্টিক অর্থনীতির উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 5 উৎপাদন তত্ত্ব। গত ক্লাসে আমরা পড়েছি উৎপাদন কাকে বলে, উৎপাদন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে। এছাড়াও আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি এটি পড়েছি। আজকে আমরা পড়ব উৎপাদন প্রবাহ। অর্থনীতিতে উৎপাদন একটি প্রবাহ ধারণা হিসেবে বিবেচিত। উৎপাদনের ক্ষেত্রে উপকরণ নিয়োগ করলে উৎপাদনের প্রবাহের সৃষ্টি হয়। আমরা অর্থনীতিতে দুই ধরনের উৎপাদন প্রবাহ বিধি দেখি, অর্থাৎ উপকরণ ব্যবহারের ফলে উৎপাদন কি হারে আসবে উৎপাদন প্রবাহের দ্বারা আমরা এটি দেখাই। দুই ধরনের উৎপাদন প্রবাহ বিধির প্রথমটি হলো পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি এবং দ্বিতীয়টি হলো মাত্রাগত উৎপাদন প্রবাহ বিধি। আমাদের আজকের টপিক পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি। এই বিধির সাথে আমরা যদি একটি কোশ্চেন পড়ি তাহলে আমরা এর সাথে আরেকটি কোশ্চেনও আমরা পড়ে ফেলতে পারবো। পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি, অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, উৎপাদনের তিনটি পর্যায় ব্যাখ্যা করো এবং কোন পর্যায়ে, আরেকটি কোশ্চেন হবে এর সাথে, কোন পর্যায়ে উৎপাদন করা যুক্তিসম্মত। দুটির উত্তর আসলে একই হবে, কারণ আমরা পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধিটাকে আসলে তিনটি পর্যায়ের মাধ্যমেই ব্যাখ্যা করি। আমরা জানি উৎপাদনকে আমরা সাধারণত উপকরণের অপেক্ষক হিসেবে আমরা বিবেচনা করি। যখন আমরা জানি উপকরণ অপেক্ষক দুই প্রকার, একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং আরেকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের গাণিতিক রূপ হবে কিউ সমান ফাংশন অফ এল কে, অর্থাৎ এবং এখানে একটি উপকরণকে আমরা বার চিহ্ন দিয়ে আমরা স্থির রাখব। এর অর্থ হলো স্বল্পকাল বলতে অর্থনীতিতে আমরা বুঝি যে সময়কালে অন্ততপক্ষে উৎপাদনের ক্ষেত্রে একটি উপকরণ হলেও স্থির থাকবে, তাকেই বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কাজেই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমরা যদি দুটি উপকরণ দেখাই, তাহলে যে কোনো একটিকে যদি আমরা স্থির রাখি, অর্থাৎ কে, তাহলে আমরা এই উৎপাদন অপেক্ষকটিকে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হিসেবে দেখাতে পারবো। আর চিত্র বিশ্লেষণের ক্ষেত্রে যেহেতু আমরা চিত্র বিশ্লেষণ যখন আমরা করব, চিত্র বিশ্লেষণে আমরা দুইটি উপকরণ আমরা দেখাতে পারি না, সেক্ষেত্রে আমাদের উৎপাদন অপেক্ষকটি আরেকটু ছোট হয়ে আসবে, কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল। তাহলে অর্থাৎ এল এর পরিমাণ আমরা বৃদ্ধি করলে উৎপাদন কি পরিমাণে আসবে তা আমরা এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাহায্যে দেখাতে পারব। এছাড়াও আরেকটি উৎপাদন অপেক্ষক আছে, আমরা জানি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের গাণিতিক রূপ হবে কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। এখানে উভয় উপকরণই হবে পরিবর্তনশীল, কোনো উপকরণ এখানে স্থির থাকবে না। এবং চিত্র বিশ্লেষণের সময় এখানে আমাদের উভয় উপকরণকেই দেখাতে হবে। তো পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধিটা স্বল্পকালের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সাধারণত পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধিটি প্রযোজ্য হয়। আমরা আবার ফিরে আসি মূল উৎপাদন অপেক্ষকে এল এবং কে তে। একজন উৎপাদনকারী
যদি দেখে বাজারে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সে অবশ্যই তার উপকরণ উৎপাদন বাড়াবে, এবং উৎপাদন বাড়াতে গেলে তার উপকরণকে বাড়াতে হবে, কেননা উৎপাদন এবং উপকরণের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি। অর্থাৎ উপকরণ যদি আমরা উৎপাদনকারী বাড়াই, তাহলে উৎপাদনের পরিমাণ অবশ্যই বাড়বে। এখন এই উপকরণের পরিমাণ সে যখন বাড়াবে, তখন সে দুইটি উপায়ে উপকরণের পরিমাণ বাড়াতে পারে। একটি হচ্ছে উপকরণগুলিকে সে পরিবর্তনশীল অনুপাতে ব্যবহার করতে পারবে, পরিবর্তনশীল অনুপাতে ব্যবহার করতে পারবে, বাড়াতে পারবে। অর্থাৎ এল এবং কে সে পরিবর্তনশীল অনুপাতে, অর্থাৎ এদের অনুপাত সবসময় এক থাকবে না। সাপোজ প্রথমে যদি উৎপাদনকারী এল 5 একক ব্যবহার করে এবং কে যদি 5 একক ব্যবহার করে, তাহলে এর অনুপাত হবে 5:5 সমান হচ্ছে 1:1। অর্থাৎ এল ব্যবহার করেছে 5 একক এবং কে ব্যবহার করেছে 5 একক। এরপরে উৎপাদনকারী যদি তার উপকরণটি ব্যবহার করে একটি উপকরণকে স্থির রেখে, পরিবর্তনশীল অনুপাত আমরা সেই সেন্সে আমরা প্রয়োগ করব। অর্থাৎ একটি উপকরণকে যদি স্থির রাখে, অর্থাৎ কে এখানে স্থির থাকবে, এল সে যদি দ্বিগুণ করে ফেলে, 2l করে ফেলে, আর কে আগের মতোই থাকবে, তাহলে এল এর পরিমাণ হবে 10 এবং কে এর পরিমাণ হবে 1। এখানে অনুপাতটা পরিবর্তিত হয়ে যাবে। এরপরে সে কে আবারও স্থির রাখবে এবং শ্রমের পরিমাণ সে 3 গুণ বাড়িয়ে দিবে, তাহলে এখানে তার অনুপাত হবে 5 কে 3 দিয়ে গুণ দিলে হবে 15:2। এখানে 5ই থাকবে, এখানেও হবে 5। মূলধনকে স্থির রেখে শ্রমকে যদি উৎপাদনকারী 3 গুণ বাড়িয়ে দেয়, তাহলে মূলধন এবং শ্রমের অনুপাত হবে 15:5 বা 3:1। কাজে দেখা যাচ্ছে একটি উপকরণকে স্থির রেখে যদি অপর আরেকটি উপকরণকে পরিবর্তিত করা যায়, তাহলে কি হয়, উপকরণের অনুপাতের মধ্যে একটি পরিবর্তন আসে। একেই বলা হয় পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন ব্যবহার ও উপকরণের ব্যবহার। এবং এটি অবশ্যই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে আমরা জড়াতে পারি। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে এটি দেখা দেয়। এছাড়াও একজন উৎপাদনকারী উপকরণ আরেক উপায়ে সে ব্যবহার করতে পারে। প্রথমটি ছিল পরিবর্তনশীল অনুপাতে সে উপকরণ ব্যবহার করতে পারবে, দ্বিতীয়টি হচ্ছে সে স্থির বা একই অনুপাতে সে উপকরণ ব্যবহার করতে পারে। এটি আমরা দেখাতে পারি। উপকরণ সে দুটি ব্যবহার করবে, এল এবং কে। প্রথমবারে সে ব্যবহার করবে 5 একক এল এবং 5 একক কে, কাজে অনুপাত হবে 1:1। এরপরে তার উৎপাদনের পরিমাণ যদি দেখা যায় যে উৎপাদনের পরিমাণ তার বাজারে তার বিক্রিত পণ্যের চাহিদা বেশি, সে উৎপাদনের পরিমাণ সে যদি বাড়াতে চায়, তাহলে সে উপকরণ যদি একই অনুপাতে বাড়ায়, কিভাবে বাড়াবে, সে এলও 2 গুণ করবে, কেউ 2 গুণ করবে, অর্থাৎ একইভাবে সে দুটি উপকরণই সে বাড়াবে। তাহলে এক্ষেত্রে হবে 10:10 সমান আবার 1:1। এরপরে যদি তার পণ্যের চাহিদা আরো বৃদ্ধি পায়, তাহলে সে 3 গুণ এল 3 গুণ কে বাড়াতে পারে। তাহলে হবে এখানে যদি দ্বিগুণ হয়, তাহলে হয়েছে 10, 5-এর দ্বিগুণ, এবার হবে 3 গুণ 15 সমান আবারও হবে 1:1। অর্থাৎ এখানে অনুপাতটা হচ্ছে কি স্থির বা একই। এই স্থির বা একই অনুপাত, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে দুইটি উপকরণ আমাদের লাগছে, সেই উৎপাদন করতে গেলে আমরা ধরি দুইটি উপকরণ লাগছে, সেই দুইটি উপকরণ একই সাথে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ দুটি উপকরণই পরিবর্তনশীল। এটি আমরা সাধারণত দেখতে পাই কোন ধরনের উৎপাদন অপেক্ষকে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে আমরা এই ধরনের উৎপাদন অপেক্ষক দেখতে পাই। কাজে আমরা বলতে পারি উৎপাদন প্রবাহের ক্ষেত্রে যে দুইটি বিধি আমরা দেখতে পাই, প্রথমটি হচ্ছে পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি
এই বিধিটি স্বল্পকালের সাথে জড়িত, এবং দ্বিতীয়টি হচ্ছে স্থির বা একই অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি। এটি হচ্ছে যাকে আমরা মাত্রাগত উৎপাদন প্রবাহ বিধি বলি। এটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে জড়িত। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি, অর্থাৎ স্বল্পকালে একটি উৎপাদন অপেক্ষকে আমরা যে ধরনের উৎপাদন প্রবাহ দেখতে পাই, এটি যে বিধি মেনে চলে সেই বিধিটির নাম হলো পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি। যেহেতু স্বল্পকালে একটি উপকরণকে স্থির রেখে আমরা অন্য উপকরণকে বাড়াতে পারি। এখন আমরা জানি একটি উপকরণকে স্থির রেখে অন্য একটি উপকরণকে, অর্থাৎ কে কে স্থির রাখি যদি আমরা, তাহলে থাকবে অন্য একটি উপকরণ অর্থাৎ এল। এল কে যদি আমরা এখন ক্রমশ বাড়াতে থাকি তাহলে উৎপাদনের তিনটি পর্যায় পাওয়া যাবে। তিনটি পর্যায় পাওয়া যাবে উৎপাদনে। এই তিন পর্যায়ে বিভক্ত উৎপাদন প্রবাহকেই অর্থনীতিতে পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি বলে। এখন আমরা চিত্রের সাহায্যে পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি দেখাবো। আমরা উৎপাদন প্রবাহ বিধিটি একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক একে, তার সাহায্যে আমরা মোট উৎপাদন অপেক্ষকে আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখার সাহায্যে উৎপাদনের এই তিনটি পর্যায়কে আমরা দেখাবো। ধরি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটি টিপি। আমরা প্রথমেই ধরি একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। এখানে কে কে আমরা স্থির ধরেছি, তাহলে কি হবে? কে কে স্থির ধরলে উৎপাদন অপেক্ষকটি হবে ফাংশন অফ শুধু এল, বা এটাই হচ্ছে আসলে কিউ বা মোট উৎপাদন কার, এল এর। আচ্ছা, উল্লম্ব অক্ষে এখানে চিত্রে উৎপাদন অপেক্ষকে ভূমি অক্ষে আমরা দেখাবো শ্রম এল বা হচ্ছে শ্রম, এবং শ্রমের পরিবর্তনের ফলে আমাদের উৎপাদন কিভাবে আসবে বা কি হারে আসবে বা উৎপাদন রেখাটি কিরকম হবে আমরা সেটি দেখাবো। উল্লম্ব অক্ষে আমরা দেখাবো হচ্ছে টি পি অর্থাৎ মোট উৎপাদন, এরপরে হচ্ছে গড় উৎপাদন এবং হচ্ছে প্রান্তিক উৎপাদন। অর্থাৎ আমরা মোট, গড় ও প্রান্তিক উৎপাদন রেখার সাহায্যে উৎপাদনের এই তিনটি পর্যায়কে আমরা ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে এল এবং উল্লম্ব অক্ষে আমরা মোট, গড় বা প্রান্তিক উৎপাদন দেখাবো। এখন আমরা খেয়াল করি মোট উৎপাদন রেখাটি হয়, প্রথমে আমরা উপকরণ আমরা ব্যবহার করব 1, 2, L1 পর্যন্ত, L2, এরপরে হচ্ছে L3, এরপরে হচ্ছে L4, এরপরে হলো L5, এরপর হচ্ছে L5। যদি আমরা ধরে নিই এখানে আমরা সর্বোচ্চ পর্যায়টা হবে হলো L, সর্বোচ্চ পর্যায়টাই হবে হচ্ছে L5। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখাবো হচ্ছে ফার্স্টে হচ্ছে L1, এরপর হচ্ছে L2। এইখানে মোট উৎপাদন অপেক্ষকটি এক্স অক্ষকে আমরা এখানে 5 ভাগে ভাগ করব, 1, 2, 3, 4, অর্থাৎ এখানে হবে L1, এখানে হবে L2, এখানে হবে L3, এখানে হচ্ছে L4, সমান 5 ভাগে এখানে ভাগ করব। আচ্ছা, এরপরে হচ্ছে মোট উৎপাদন অপেক্ষক আমরা কিভাবে আঁকবো এটি আমরা আগেই শিখেছি। মোট উৎপাদন অপেক্ষকটি প্রথমে হবে উত্তল এবং এরপরে হবে অবতল। ফার্স্টে হচ্ছে L2 পর্যন্ত এটি হবে উত্তল, অর্থাৎ এখানে বিন্দুটাকে আমরা আই দ্বারা চিহ্নিত করি,
এবং এরপর থেকে এটি অবতলে টার্ন নিচ্ছে। এরপরে আমরা মূল বিন্দু থেকে যদি একটি রেখা আঁকি, মূল বিন্দু থেকে একটি সরল রেখা আঁকি এবং এটি আমরা ধরে নিই এক্স অক্ষকে স্পর্শ করেছে এম বিন্দুতে, তাহলে এইখানে হবে গড় উৎপাদন সবচেয়ে বেশি। আমরা জানি মোট উৎপাদন রেখা থেকে আমরা আসলে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা পাই। মোট উৎপাদন রেখার যেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু, সেইখানে প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি হবে এবং গড় উৎপাদন সবচেয়ে বেশি হবে যেখানে মোট উৎপাদন রেখাতে মূল বিন্দুগামী একটি স্পর্শ করবে। সাপোজ গড় উৎপাদন রেখা সেখানে হবে সর্বোচ্চ এই বিন্দুতে, এটি হচ্ছে এস বিন্দু, এটি হচ্ছে টি বিন্দু। এখানে প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি হবে এবং এটি গড় উৎপাদন যেখানে সর্বোচ্চ হবে সেটাকে ছেদ করে এটি নিচের দিকে নেমে যাবে এবং মোট উৎপাদন যেখানে সবচেয়ে বেশি হবে, সাপোজ এন বিন্দুতে, এটি এক্স অক্ষকে ছেদ করে নিচের দিকে চলে যাবে। এটি হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। এরপর আমরা গড় উৎপাদন রেখাটা আঁকবো। গড় উৎপাদন রেখা আমরা কিভাবে আঁকবো? যে বিন্দুতে মূল বিন্দুগামী স্পর্শক এবং মোট উৎপাদন রেখার একটি ঢাল সমান হবে, অর্থাৎ স্পর্শ করবে, সেই বিন্দুটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই পরিমাণ নিয়োগের গড় উৎপাদন সবচেয়ে বেশি হবে। অর্থাৎ সাপোজ আমরা ধরে নিই টি বিন্দুতে গড় উৎপাদন সবচেয়ে বেশি, অর্থাৎ এটি হবে গড় উৎপাদনকে আমরা এপি অফ এল। কাজেই আমরা এঁকে ফেললাম মোট উৎপাদন রেখা থেকে আমরা কিভাবে গড় উৎপাদন আঁকলাম। এরপরে এখন আমরা বর্ণনা দিব। এখানে তিনটি পর্যায় থাকবে, তিনটি পর্যায় যেখানে টি বিন্দুতে হচ্ছে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের দূরত্বটি সমান। কাজেই টি বিন্দুর আগ পর্যন্ত যে পর্যায়টা, এটি হবে প্রথম পর্যায়, এটি হবে প্রথম পর্যায়। এরপর থেকে যেখানে সর্বোচ্চ উৎপাদন সর্বোচ্চ হবে সেই পর্যন্ত উৎপাদনকে বলা হবে উৎপাদনের দ্বিতীয় পর্যায়। এবং এন বিন্দু মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থার পরে মোট উৎপাদন যখন আবার হ্রাস পেতে থাকবে, অর্থাৎ এবং মোট উৎপাদন যেখানে ক্রমেই হ্রাসমান হবে সেই পর্যায়কে বলা হবে তৃতীয় পর্যায়। এখন আমরা চিত্রের ব্যাখ্যা দেব। যে চিত্রে ভূমি অক্ষে আমরা পরিবর্তনশীল উপকরণ হিসেবে এল কে দেখিয়েছি এবং উল্লম্ব অক্ষে আমরা টিপি, এপি এবং এমপি কে দেখিয়েছি। এখানে মোট উৎপাদন রেখা টিপি, গড় উৎপাদন রেখা এপি এবং প্রান্তিক উৎপাদন রেখা হচ্ছে এমপি। দেখা যাচ্ছে মূল বিন্দু ও থেকে বা 0 থেকে আমরা L3 পর্যন্ত, L2 পর্যন্ত মোট উৎপাদন বাড়ছে। মোট উৎপাদন রেখার আকৃতি হচ্ছে উত্তল। L2 পর্যন্ত মোট উৎপাদন বাড়ছে হচ্ছে ক্রমবর্ধমান হারে এবং L2 এর পরে মোট উৎপাদন বাড়ছে হচ্ছে ক্রমহ্রাসমান হারে এবং L5 এর পরে মোট উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে। কাজেই আমরা এখন বলতে পারি যেহেতু এই আই বিন্দু পর্যন্ত অর্থাৎ L2 পর্যন্ত শ্রম নিয়োগ পর্যন্ত মোট উৎপাদন এখানে সর্বোচ্চ, এখানে ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানে টার্ন নিচ্ছে, কাজেই এই পর্যন্ত প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি হবে এবং L2 শ্রম নিয়োগের পরে প্রান্তিক উৎপাদন ক্রমেই হ্রাসমান হবে। কাজেই আমরা বলতে পারি
মোট উৎপাদন গড় উৎপাদন যেখানে সর্বোচ্চ হবে, মোট উৎপাদন সেখানে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন রেখাকে সেখানে ছেদ করবে। এবং এই L3 শ্রম নিয়োগ অবস্থায়, L3 শ্রম নিয়োগ অবস্থায় এখানে এমপি এবং এপি হচ্ছে সমান হবে। কাজে L3 পূর্ব পর্যন্ত 0 থেকে L3 পর্যন্ত শ্রম নিয়োগ পর্যন্ত আমাদের 0 থেকে L3 পর্যন্ত উৎপাদনের পর্যায়কে আমরা বলবো প্রথম পর্যায়। আচ্ছা, এরপরে L3 পরিমাণ শ্রম নিয়োগ যখন আমরা করব তখন আমাদের গড় উৎপাদন সবচেয়ে বেশি হবে। এই পর্যায়ে মোট উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে এবং পরে ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদনও প্রথমে ঊর্ধ্বগামী হয় এবং যখন ক্রমহ্রাসমান মোট উৎপাদন হয় প্রান্তিক উৎপাদনও তখন প্রান্তিক উৎপাদন তখন হ্রাস পেতে থাকে। এরপরে গড় উৎপাদন যেখানে সর্বোচ্চ, এরপরে মোট উৎপাদন যেখানে সবচেয়ে বেশি হবে অর্থাৎ L5 পর্যন্ত, L2 শ্রম নিয়োগ থেকে L5 পর্যন্ত উৎপাদনের পর্যায়কে আমরা বলবো উৎপাদনের দ্বিতীয় পর্যায়। উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে দেখা যায় অর্থাৎ L3 থেকে L5 পর্যন্ত, এটা হচ্ছে উৎপাদনের দ্বিতীয় পর্যায়। উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে দেখা যায় এখানে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং বাড়তে বাড়তে একসময় মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এবং গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের কি পরিবর্তন দেখা দেয়? গড় উৎপাদন এখানে ক্রমহ্রাসমান হয়ে যায়, অর্থাৎ গড় উৎপাদন রেখা নিম্নগামী হয়, তবে গড় উৎপাদন রেখা কখনোই ভূমি অক্ষকে স্পর্শ করবে না। এবং প্রান্তিক উৎপাদন রেখাও এখানে নিম্নগামী হয়। এবং প্রান্তিক উৎপাদন রেখার যে হারটা বৃদ্ধির যে হ্রাস কমে যাওয়ার যে হারটা, এটি গড় উৎপাদনের চেয়েও কম, গড় উৎপাদনের কমে যাওয়ার বৃদ্ধির হারের চেয়ে বেশি। কাজেই মোট উৎপাদন যেখানে সবচেয়ে বেশি হবে প্রান্তিক উৎপাদন সেখানে শূন্য হবে। অর্থাৎ L5 পর্যন্ত প্রান্তিক উৎপাদনের মান হচ্ছে 0। এই পর্যন্ত উৎপাদনকে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়। এরপরে আমরা আসি উৎপাদনের তৃতীয় পর্যায়। উৎপাদনের L5 পর্যন্ত উৎপাদনের পরে শ্রমের পরিমাণ যদি আরো বাড়ানো হয়, L5 এর পরেও যদি কেউ শ্রমের পরিমাণ বাড়াতে থাকে তাহলে কি হবে? বাড়ানো হলে শ্রমের প্রান্তিক উৎপাদন এখানে ঋণাত্মক হয়ে যাবে। এখানে ছিল এমপি সমান হচ্ছে 0, এরপরে হয়ে যাবে ঋণাত্মক। কাজে এই পর্যায়ে অতিরিক্ত শ্রম উৎপাদনের জন্য অবশ্যই ক্ষতিকারক হবে এবং এর ফলে মোট উৎপাদন কমতে থাকবে। এই L5 বিন্দুর পরবর্তী পর্যায়কে উৎপাদনের তৃতীয় পর্যায় বলা হয়। কাজেই এই তিনটি পর্যায়ে বিভক্ত উৎপাদন প্রবাহকে অর্থনীতিতে পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি বলে। এরপরে আমরা আরেকটি কোশ্চেন পড়ব, কোন পর্যায়ে উৎপাদন করা? উৎপাদন প্রবাহের দ্বিতীয় পর্যায়কে যুক্তিসম্মত উৎপাদন পর্যায় বলা হয়। অর্থাৎ দ্বিতীয় পর্যায়কে আমরা যুক্তিসম্মত উৎপাদন পর্যায় বলতে পারি। কারণ এই পর্যায়ের বাহিরে যদি উৎপাদনকারী উৎপাদন করে, অর্থাৎ L3 পর্যন্ত যদি সে উৎপাদন করে তাহলেও সে ক্ষতির সম্মুখীন হবে। এবং L5 এর পরে সে যদি উৎপাদন করে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে সে যদি উৎপাদন করে L5 এর পর, তাহলেও সে ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ে উৎপাদন যদি সে করে তাহলে সে ক্ষতিগ্রস্ত, একজন উৎপাদনকারী ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমরা কিভাবে বুঝবো L3 পর্যন্ত, অর্থাৎ প্রথম পর্যায়ে উৎপাদনকারী ক্ষতিগ্রস্ত হবে যদি সে উৎপাদন এখানে বন্ধ রাখে? আমরা
বলতে পারি প্রথম পর্যায়ে অর্থাৎ L3 পর্যন্ত এই পর্যায়ে যতই উপকরণের পরিমাণ পরিবর্তনশীল উপকরণ হিসেবে এল এর পরিমাণ এখানে বাড়ানো হবে, দেখা যাচ্ছে যে এখানে মোট উৎপাদন আসলে বাড়ছে। সেটি ক্রমহ্রাসমান হারেই বাড়ুক অথবা ক্রমবর্ধমান হারেই বাড়ুক, দুই হারেই এটি মোট উৎপাদন বাড়ে। কাজে এখানে যদি একজন উৎপাদনকারী উৎপাদন বন্ধ করে দেয়, সাপোজ সে যদি L2 তে বন্ধ করে দেয়, তাহলে সে অতিরিক্ত শ্রম নিয়োগ করে আরো বেশি মোট উৎপাদন বৃদ্ধির সুযোগটা সে হারাবে। কাজেই আমরা বলতে পারি যে প্রথম পর্যায়ে অবস্থান যদি করে একজন উৎপাদনকারী, তাহলে অর্থাৎ ও L3 পর্যন্ত যদি একজন উৎপাদনকারী অবস্থান করে, তাহলে উপকরণের দক্ষতা বৃদ্ধির সুযোগ গ্রহণ করা থেকে সে বঞ্চিত হবে। তেমনি ভাবে তৃতীয় পর্যায়ে অর্থাৎ L5 এর পরে বা মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থার পরে তৃতীয় পর্যায়ে কেউ যদি উৎপাদন করে, তাহলেও সে ক্ষতির সম্মুখীন হবে। কারণ তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন কমে যায় বলে এটি এখানে উপকরণের পরিমাণ বাড়ালে মোট উৎপাদন কমে যাবে, যা উৎপাদনকারীর নিকট অবশ্যই ক্ষতিকর হবে। কাজেই আমরা বলতে পারি যে উৎপাদনের যুক্তিযুক্ত পর্যায় হচ্ছে দ্বিতীয় পর্যায়। তবে দ্বিতীয় পর্যায়ের কোন বিন্দুতে সে উৎপাদন করবে, অর্থাৎ L3 থেকে L5 পর্যন্ত এর মধ্যে সে কোন বিন্দুতে উৎপাদন করবে, এটি সঠিকভাবে বলা যায় না। এটি নির্ভর করে এই পরিবর্তনশীল উপকরণের দামের উপরে, অর্থাৎ এটি নির্ভর করবে এল এর দামের উপর। যে বিন্দুতে এই পরিবর্তনশীল উপকরণের দাম সবচেয়ে কম হবে, সেই বিন্দুতেই মোট উৎপাদন তার সবচেয়ে বেশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি কঠিন প্রশ্ন শিখলাম। প্রশ্নটি ছিল পরিবর্তনশীল অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি কাকে বলে। এই কোশ্চেনটি অন্যভাবেও আসতে পারে, উত্তর একই হবে। উৎপাদনের কয়টি পর্যায় আছে এবং কোন পর্যায়ে উৎপাদন করা যুক্তিযুক্ত। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা পরবর্তীতে আমরা শিখব উৎপাদনকারীর ভারসাম্য অবস্থা কিভাবে নির্ণীত হবে। তোমরা ভালো করে প্রথম কোশ্চেন থেকে সবগুলি ছোট ছোট প্রশ্ন ভালো করে পড়বে, তাহলেই ক্লাসগুলি ফলো করতে পারবে। আসলে পুরো অধ্যায় সম্বন্ধে একটি ভালো ধারণা না থাকলে এই কোশ্চেনগুলি ধরা যায় না। কাজেই তোমরা সবাই বেশি বেশি পরিশ্রম করবে, পড়াশোনা করবে, তাহলেই ক্লাসগুলি তোমরা ফলো করতে পারবে। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।